দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে কাল পেনশন স্কিম চালু হতে যাচ্ছে প্রত্যয়, এ বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই পেনশন স্কিম নিয়ে এর মধ্যে ধর্মঘটের ডাক দিয়েছেন এবং কাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করার কথা তারা বলেছে। পেনশন স্কিম নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। পেনশন স্কিম বিতর্ক আমাদের আজকের আলোচনা বিষয় নিয়ে কথা বলছি। স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। শুরুতে দর্শক আপনাদের পরিচয় করে দিয়ে আছেন কাজী রিয়াজুল হক, সাবেক সচিব ও সাবেক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন। আমার ডান পাশে আছেন, একেবারে ডান দিকে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, যিনি এই ধর্মঘটের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত আছেন। শুরু করতে চাই শিক্ষককে দিয়ে শুরু করতে চাই অধ্যাপক ডক্টর কাজী নিজামুল হক ভূঁইয়া। জাতীয় পেনশন স্কিম বিষয়টি শুরু থেকে আমরা যেটা জানছিলাম যে এটি খুব একটা ভালো বিষয় এবং দীর্ঘদিনের একটা প্রত্যাশিত বিষয় যে মানুষ অবসরের পরে কিংবা একটা পর্যায়ে গিয়ে জীবনের একটা পর্যায়ে গিয়ে এই পেনশন স্কিম আসলে কাজে লাগবে। শেষ পর্যায়ে আসলে চাকরির পর আসলে কিছু থাকে না এই বিষয়গুলো। সো সরকারের এটা ঘোষণার পরে একরকম সাধুবাদ ছিল, সরকারকে ধন্যবাদ দিয়েছিল মানুষ। এটি আগামীকাল চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন এখন এটির বিরোধিতা করছে আসলে? হ্যাঁ, ধন্যবাদ প্লাবন রহমান সাহেব, আপনাকে ধন্যবাদ। কাজী রিয়াজুল হক সাহেব সাবেক সচিব এবং মানবাধিকার কমিশন চেয়ারম্যানের দায়িত্ব উনি পালন করেছেন এবং উনিও ভালোভাবে আমাদের শিক্ষকদের ব্যাপারটি বলতে পারবেন। উনি যেহেতু উনি বিষয় মানে একজন ছাত্র হিসাবে একসময় পড়াশোনা করেছেন, তারপর সচিব হয়েছেন। আর নিউজ 24 অসংখ্য দর্শকবৃন্দুকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গত বছর 27 আগস্টে যখন 4টা স্কিম পেনশন স্কিম চালু করে, যারা কখনোই পেনশন পেতেন না তাদের মধ্যে গরিবদের জন্য সমতা, যারা মানে একবারে দিনমজুর তাদের জন্য সমতা, প্রবাসী যারা থাকে তাদের জন্য প্রবাস, তারপরে আপনার স্বেচ্ছাসেবী যারা মানে আপনার এন্টারপ্রেনিউর তাদের জন্য তারা সুরক্ষা, তারপর আপনার প্রগতি, এই ধরনের আপনার যারা প্রাইভেট জব করছে প্রগতি, এই ধরনের 4টি স্কিম চালু করেছে। আমরা স্বাগত জানিয়েছি এবং ইতিমধ্যে 3 লক্ষ লোক সে পেনশন স্কিমে এসেছে, আরও আসবে। হঠাৎ করে আমরা দেখলাম যে গত 13ই মার্চ, এবছর 13ই মার্চ আপনার অর্থ মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রগতি নামে প্রত্যয় নামে একটা পেনশন স্কিমে আনা হলো। আমরা তৎক্ষণাৎ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, আমাদের আপনারা জানেন যে আমাদের 54টি বিশ্ববিদ্যালয় আছে, এর মধ্যে 35টি বিশ্ববিদ্যালয় সক্রিয়। আমরা একসাথে সভা করেছি। সভা করার পর আমরা প্রত্যাখ্যান করে আমরা বিবৃতি দিয়েছি। এর একদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, যেহেতু আমি সভাপতি এবং ফেডারেশনের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকরী পরিষদও আমরা আলোচনা করে আমরা বিবৃতি দিয়েছি। এর পরবর্তী পর্যায়ে আমরা মানববন্ধন করেছি, আমরা গণস্বাক্ষর অভিযান করেছি সব বিশ্ববিদ্যালয়। কেন করেছেন এগুলো? কেন করেছেন? না, আমরা প্রত্যয় স্কিমটার সাথে আমরা বর্তমান যে বিদ্যমান যে স্কিমের মধ্যে আমরা আছি, বর্তমানে আমরা যারা এই পেনশনটি পাচ্ছি, আমাদের পরে নতুন আমাদের যারা উত্তরসূরি হিসাবে আসবে আগামীকাল থেকে, যারা নতুন চাকরিতে জয়েন করবে, সেই স্কিমের সাথে এই স্কিমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সে পার্থক্যটা হলো যে ধরেন আমাদের চাকরির বয়সসীমা 65 বছর শিক্ষকদের, কিন্তু প্রত্যয় স্কিমে দেখানো হয়েছে 60 বছর। তারপরে আমাদেরকে বলা হয়েছে যে বর্তমান পেনশন স্কিমে আমাদেরকে কোনো টাকা দিতে হয় না, কিন্তু প্রত্যয় স্কিমে বলা হলো যে 10% টাকা আপনাকে দিতে হবে অথবা আপনার 5,000 টাকা দিতে হবে। এই যে ধরেন দুইটা খুব ভাইটাল পয়েন্ট। আরও অনেকগুলো, যেমন আমরা এককালীন যখন আমরা অবসর গ্রহণ করি তখন আমরা একসাথে 80 লক্ষ টাকা পেয়ে থাকি, কিন্তু প্রত্যয় স্কিমে সেটা নেই। তারপরে আবার আমাদের প্রত্যেক স্কিমে আরেকটা জিনিস আছে যে আমাদের যে স্কিমে তো আপনি মাসে মাসে টাকা পাবেন। কোনটা? প্রত্যেক স্কিমে মাসে মাসে টাকা পাবেন অবসর না, প্রত্যেক অবসরের পথে আমরা পেনশনও তো আমি মাসে মাসে পাবো। আচ্ছা, তারপরে আপনার আমাদের এখানে বলা হলো যে আপনার স্পাউস যখন আপনি মারা যাবেন, আমি যদি মারা যাই আমার স্ত্রী 75 বছর পর্যন্ত পেনশন পাবেন, এরপরে উনি পাবেন না। তো তাহলে আপনার আমাদের যেখানে গড় আয়ু 72, 73, সেখানে এই জিনিসটা তো করার দরকার ছিল না। এরপর যখনই আমরা এটা নিয়ে আন্দোলন করলাম, হঠাৎ করে আমরা দেখলাম যে গত এই জাতীয় সংসদে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আগামী বছর থেকে সরকারি কর্মকর্তাদেরকেও আপনার সেবক নামে একটা স্কিমের আওতায় আনা হবে। তাও আমরা বলছি যে ঠিক আছে, সার্বজনীন জন্য মাননীয় প্রধানমন্ত্রী করতে চান, সুযোগ সুবিধা যদি সবার জন্য, যেহেতু আমরা একই জায়গায় ছিলাম, তাহলে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যান।
আমরা আগামী 1 জুলাইতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা ওই জায়গায় যাব, আগামী বছর থেকে কিন্তু আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এর আগেও তারপর এখন আমাদের আরো 2টা দাবি, যেটা হলো যে আমরা এই দাবিগুলো অনেকদিন থেকে করে আসছি। প্রত্যেক স্কিমটা হলো প্রত্যাহার, আমরা আগের জায়গায় যেতে চাই। আর একটা হলো যে 2015 সালে আপনারা জানেন জাতীয় বেতন স্কেলে শিক্ষকদেরকে একদম নামিয়ে যখন পদায়ন করা হলো, তখন আমাদের শিক্ষকরা আন্দোলন করেছে। আমি তখন শিক্ষক সমিতির সদস্য ছিলাম। আমাদের বর্তমান উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল আমাদের শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের ফরিদ সাহেব এবং যিনি আপনার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিষয়ের উপাচার্য, উনিও কিন্তু সভাপতি দায়িত্ব পালন। আমরা কিন্তু তখন আন্দোলন করেছি যে আমাদের বেতন স্কেল নিয়ে। বেতন স্কেলের পর মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে, তখন আমরা বিশ্ববিদ্যালয় ধর্মঘট এরকম আমরা করেছি। একটা বিষয় আমি জানতে চাইছি স্যার, এটা তো এই যে আমি বেতন স্কেলটা শেষ করি তাহলে আপনাদের। সেখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে মানে অর্থাৎ সচিবদের মর্যাদায় আমাদেরকে 25% বিশ্ববিদ্যালয় সিনিয়র স্কেলে যারা শিক্ষক তারা পাবেন, আর সুপার গ্রেড দেওয়া হবে 6 জন শিক্ষকরে। আজকে 9 বছর হলো সুপার গ্রেড সিনিয়র সচিব যে স্ট্যাটাসটা, যেটা আগে ছিল না, কিন্তু ওনারা এসে নতুন করেছে। আমাদের সচিব মহোদয় এখানে আছেন, ওনারা এটা করার পর 3 বাহিনী প্রধান, তারপর পুলিশের প্রধান, ওনারা এই পদগুলো পাচ্ছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু সেই পদটি আজ পর্যন্ত পায় নাই। তো সুতরাং আমাদের 3টা দাবি নিয়ে আমরা খুব সক্রিয়। একটা হলো আমাদের সুপার গ্রেড স্কিম প্রত্যাহার করে যদি বলা হয় যে ঠিক আছে আগামী বছর সবাইকে দেওয়া হবে, যে সরকারি কর্মকর্তাদের জন্য যেটা করা হচ্ছে আপনার সেই সেবকের মধ্যে, আমরা সেখানে যেতে আমাদের আপত্তি নেই, আমরা সেখানে সেবকের মধ্যে যেতে চাই না, কোনো অসুবিধা আগের বছর থেকে। আগের বছর তো যাই আমরা বলবো যেহেতু সার্বজনীন সবার জন্য করা হবে, আমাদেরকে কেন আলাদা করা হলো। আরেকটা হলো যে আমরা সবসময় এই দাবিতে করে আসছি যে এটা স্বতন্ত্র বেতন স্কেল শিক্ষকদের জন্য, যেটা জুডিশিয়ারি কর্মকর্তাদের জন্য রয়েছে। তাহলে আজকের এই যে আমরা রাস্তায় নামা, আন্দোলন করা, বিবৃতি দেওয়া, ছাত্রদেরকে রেখে আমরা ক্লাস বর্জন করা, এটা কোনোদিন অনেক ধন্যবাদ স্যার। একটু আপনার কাছ থেকে শুনতে চাই শিক্ষকদের এই যে মানে শেষ মুহূর্তে একেবারে, কারণ কাল থেকে এটি চালু হওয়ার কথা, একেবারে শেষ মুহূর্তে এই যে কর্মবিরতি, ধর্মঘট, ক্লাস পরীক্ষা বন্ধ, এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটি কি আরো আগে হতে পারতো না, মানে দাবিগুলো একেবারে শেষ মুহূর্তে এসে? হ্যাঁ, সে তো ঠিকই, দাবিগুলো আগে হতে পারতো, এবং দাবিগুলো যখনই এসেছে, যখনই প্রত্যয়ের ঘোষণাটি এসেছে, তখনই আমি মনে করি দুই পক্ষকেই, সরকারকে শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করা উচিত ছিল। কারণ শিক্ষকরা এমন একটা শ্রেণী, এটা সমাজের সবচেয়ে শ্রদ্ধাভাজন শ্রেণী। আমি দেখেছি মন্ত্রীদেরকে যে শিক্ষকদের পায়ে হাত দিয়ে সালাম করে। এরশাদ আমলে প্রধানমন্ত্রীর পদটা ছোট ছিল আর কি, কিন্তু আমি দেখছি প্রধানমন্ত্রীকে, তৎকালীন প্রধানমন্ত্রী কাজী জাফরকে দেখছি স্কুলের হেডমাস্টারকে দিয়ে সালাম করছে, পায়ে হাত দিয়ে। শিক্ষকের কাছে পড়ে আসছেন, কারণ ওই শিক্ষকের কাছে এসে ছাত্র কাজী জাফর ওই খুলনাতে ওরা সেটেলড ছিল। এনিওয়ে, তো সেই শিক্ষক কমিউনিটিকে নিয়ে যখন বিতর্কটা হয়, তারপর এটা যদি আরও অ্যাগ্রিভেট করে, তাহলে পরিস্থিতির কোথায় চলে যাবে? শিক্ষকদের প্রতি যদি আমাদের শ্রদ্ধাবোধ না থাকে, কারণ আমাদের সন্তানদের দেখেছি আমাদের বাবা মার চেয়ে তাদের শিক্ষকদের তারা বেশি শ্রদ্ধা করে। শিক্ষক যারা বলেন আমার স্যার এইটা বলেছেন, দ্যাট ইজ রাইট, হোয়াট মাই ফাদার সেড দ্যাট মে নট বি রাইট টু হিম। তাই না, এই যে শিক্ষকদের একটা জায়গা, সেই জায়গাটাতে শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে। আর আমি এখন যেটা ওই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সাহেবের বক্তব্য থেকে যেটা শুনতে পারলাম এবং বুঝতে পারলাম, সেটি হচ্ছে যে ওনারা যে জিনিসগুলো চেয়েছেন, যে একটা স্বতন্ত্র পে স্কেল চাচ্ছিল, জুডিশিয়ারির জন্য স্বতন্ত্র পে স্কেল সরকার করেছে। জুডিশিয়ারির জন্য যদি করতে পারি, তাহলে শিক্ষকদের জন্য জুডিশিয়ারি আমরা রেসপেক্ট করি, কিন্তু এই জুডিশিয়ারি তো ল জুডিশিয়ারি, দ্যাটস দ্য হাই জুডিশিয়ারি, এটা তো হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন এর ভিতরে, হাইকোর্ট ডিভিশন অ্যাপিলেট ডিভিশন এর ভিতরে নেই। তো ল জুডিশিয়ারির জন্য যদি করতে পারে, তাহলে আমি শিক্ষকদের জন্য কেন করতে পারবো না? তারা তো সমাজে একটা বিশিষ্ট জায়গার, তো তাদের জন্য তো কোনো সমালোচনা হয় না। আর একটা বিষয় আমার কাছে খুব খারাপ লেগেছে, সেটি হচ্ছে আমি যেটা শুনলাম, সেটি হচ্ছে আমি দেখেছি পেপারটা যেটা দেখলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষকের আগে এই শিক্ষকরা ছিল, হয়তো এই স্যাররাও পাবেন, আমি জানি না। তা আমার কিছু বন্ধুবান্ধব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, আমরা যখন পাশ করলাম আমাদের কিছু বন্ধুবান্ধব, তা আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল যে তুমি কেমন টাকা পেয়েছিলে চাকরির সময়? ওই এককালীন শুনছি তো আনুতোষিক যেটা পায়, তো বললো যে আমি তো বোধহয় 2 কোটি টাকার মতো পেয়েছিলাম। তো এখন এই যে ঢুকবে, এখন একটা সেক্রেটারি যখন রিটায়ার করে, তার পেনশন
মানে যেটা পেনশন সে ক্যালকুলেশন করে, সেই পেনশন প্লাস তার প্রভিডেন্ট ফান্ড অন্যান্য ফান্ড মিলে দিলে ইট কামস অ্যারাউন্ড 1.5 থেকে 2 কোটি টাকার মধ্যে আসে। একটা মোটো অঙ্কের টাকা নিয়ে আসে আর কি। আমরা যখন সচিব হিসেবে রিটায়ার করেছিলাম, আমরা কিন্তু খুব সামান্য টাকা রিটায়ার করেছিলাম। তখন আমাদের বেতন ছিল 1 নম্বর গ্রেড ছিল 23,000 টাকা, এখন সেটা হচ্ছে 78,000 টাকা। শিক্ষকদের বেতন সেইটাই ছিল, এখনও তাই আছে আর কি, 78,000 টাকা। তো 2015 সালের পে স্কেল অনুসারে। তো এই যে টাকাটা, এই টাকাটা দেহ থেকে জন্য সেটার সাথে সেটা বাড়ি কিনে থাকতে পারবে। কারণ আমাদের একটা টেন্ডেন্সি আছে বলে, যখন রিটায়ার করে চলে যায় ফেয়ারওয়েলটা নিয়ে যাওয়ার সময় একটা সাথে দিয়ে দেয়, একটা জায়নামাজ দিয়ে দেয়। তো সেই সাথী আর জায়নামাজ কোনটাই তো বাস্তব জীবনে কোনো কাজে লাগছে না আর কি, তাই না? সেই সব চিন্তা করে তো সার্বজনীন পেনশন স্কিমটা করা। সেই জন্য চিন্তা করে সার্বজনীন পেনশন ইজ সামথিং ডিফারেন্ট। সারা পৃথিবীতে ইউনিভার্সাল পেনশন স্কিম আছে। আমিও জাতীয় মানবাধিকার কমিশন থাকতে পৃথিবীর বহু অনুষ্ঠানে যে সার্বজনীন পেনশন স্কিমের জন্য অ্যাডভোকেটিং করেছি, সেটা হচ্ছে এরকম মানে দুইমুখী সার্বজনীন পেনশন স্কিম। সেটা হচ্ছে সবার জন্য একটা স্কিম, সবার জন্য থাকবে। এখানে একটা গ্রুপ একটা অ্যাডভান্টেজ পাচ্ছে, এবং সরকারের নিয়ম আছে যে আপনি যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা আপনাকে কমানো যাবে না। তো একজন শিক্ষক যখন এখানে চাকরিতে ঢুকবে, ধরেন আগামীকাল যে ছেলেটা ঢুকবে এখানে, যে ভদ্রলোক ঢুকবে পাশ করে, তো সে দেখবে যে আমার প্রিডিসেসর এত কিছু পেত আর আমরা সেটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমি এককালীন টাকা পাবো কি বলেন, সেটা কোনো সরকারের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়নি। তো এই বিষয়গুলো আমার মনে হয় শিক্ষক সমিতির সাথে সরকারের আরও গুরুত্ব নিয়ে আলাপ আলোচনা করা উচিত ছিল। ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনারাও দেখা করতে পারেন, বিষয়টি নিয়ে একটা সমঝোতে আসা, যাতে শিক্ষকদের নিয়ে আবার ওই মানে পুলিশের সাথে শিক্ষকদের মধ্যে একটা কনফ্লিক্ট যাতে না হয়ে যায় আর কি। এটা জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক হবে বলে মনে করি। স্যার, এই যে বিষয়টি নিয়ে স্যার আপনাদের সাথে কেউ কোনো রকম আলাপ করেন? আলাপ ছাড়াই কি এটা হয়েছে, নাকি কোনো রকম দেন দরবার চলছিল তার মধ্যেই? শুনেন, যখন কোনো এই ধরনের কোনো কিছু করা হয়, যেমন আমাদের 2015 সালে যখন জাতীয় বেতন স্কেল করা হয়েছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং বিভাগের একজন শিক্ষক, যিনি আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, ওনাকে কমিটিতে রাখা হয়েছিল এবং উনি বলে আসছে, আমি প্রতিবাদ করছি যে শিক্ষকদের এটা বাদ দিয়েছে। আমরা তখন শুনতেছিলাম, আমাদের ভালো লাগতেছে, আমাদের একজন প্রতিনিধি আছে। আজকে দেখেন পৃথিবীর সব জায়গায় যখন এ ধরনের কোনো কিছু করা হয়, তখন কিন্তু স্টেক হোল্ডারদেরকে ডাকা হয় যে আপনাদের একজন প্রতিনিধি, 2জন প্রতিনিধি, 3জন প্রতিনিধি। আমরা শুনেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো একটা সমন্বয় করে, জাস্ট হলো যে কোথায় টাকা দিবে না দিবে। মঞ্জুরি কমিশনের একজন সদস্য তাহের সাহেব, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উনি একদিন আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে এটা নিয়ে বসেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, দুইটি সভা আমরা আলাদা আলাদা করেছি। ফেডারেশন নিয়ে করেছি সবগুলো বিশ্ববিদ্যালয়কে নিয়ে। করার পর দিয়ে উনি বলছে যে আমরা বলছি যে আমরা শুনতেছি যে আমাদের নাকি এটা পেনশন স্কিম বাতিল করে দেবে। তখন বলছে না না, অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমি কথা বলেছি। তাই সাহেব বললো, উনি ইয়েস বা নো কোনো উত্তর দেন নাই। তখন উনি বললো যে আমার থেকে মনে হচ্ছে জিনিসটা কি করবে। তখন তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন একজন, বর্তমান যে অর্থমন্ত্রী, ওনার আগের একজন ভদ্রমহিলা, ওনার নাম হলো কি জানি, অর্থমন্ত্রী, অর্থসচিব এখন যিনি আছেন, ওনার আগের জন। তখন কিন্তু ওনারা এই ব্যাপারে কিছু বলেন। তখন আমরা শুনতেছিলাম যে এই ধরনের একটা কানাঘুষা, যে এই ধরনের কিছু চলছে। আমার বক্তব্য হলো যে পৃথিবীর সবগুলো উন্নত দেশে যখন এই ধরনের কিছু করা হয়, তখন স্টেক হোল্ডারদের ডাকা হয়। আজকে যদি আমাদের প্রতিনিধিরা আমরা সেখানে থাকার পর আমরা বলতাম না এখানে এটা প্লাস করেন, এটা মাইনাস করেন, তাহলে এরপরে সরকার কিছু চাপিয়ে দিল, আমরা আমাদের কিছু বলা থাকতো না। হ্যাঁ, সমঝোতা এসে বা অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে আমরা কিছুটা লুজার হলেও মানতাম যে আর ভাই আমরা তো ছিলাম, চেষ্টা করছি। এই জায়গাটি যেটা আপনারা বলছেন যে শিক্ষক সমাজের সম্মান মর্যাদা রক্ষার আন্দোলন, এটা আসলে কেন? না, সম্মান ও মর্যাদা প্রথমত হলো তো আমাদেরকে তো অনেকগুলো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলো। আমরা দেখলাম যে সেবক নামক আরেকটি স্কিম চালু করা হবে আগামী বছর 1 জুলাই থেকে। আমরা যে জায়গায় সরকারি কর্মকর্তাদের সাথে একসাথে ছিলাম, তাহলে আমরা ওই জায়গায় যাই, একসাথে যাই। এখন আপনারা হঠাৎ করে সিঙ্গেল আউট করে দিয়ে আমাদেরকে এসিড টেস্টের মতো, গিনিপিগের মতো আমাদের উপর টেস্ট করতেছেন, আমাদেরকে দিয়ে দিলেন। ওখানে যদি আরও অনেক বেশি সুযোগ সুবিধা থাকে, তাহলে মেধাবী শিক্ষার্থীরা কখনো এ পাশে আর আসবে না। একটা জাতিকে উন্নতি করতে হলে মেধার প্রয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে শিক্ষায়, এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতে যে শিক্ষা সবচেয়ে বড় বিনিয়োগ। আপনি দেখেন আমাদের প্রথম বাজেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার বাজেট রেখেছে 4%, আজকে আমাদের শিক্ষার পার্সেন্ট 2-এর নিচে। তারপর দেখেন আমাদের শিক্ষামন্ত্রী ছিল তখন অধ্যাপক ইউসুফ আলী, নর্থ বেঙ্গলের। শিক্ষা সচিব ছিল A.R. মল্লিক, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। সেকেন্ড শিক্ষা সচিব ছিলেন ডক্টর আব্দুল্লাহ মুতি শরফুদ্দিন, উনি একজন বিজ্ঞানী ছিলেন এবং একজন শিক্ষক ছিলেন। থার্ড সচিব ছিলেন আমাদের প্রফেসর কবির চৌধুরী, জাতীয় অধ্যাপক। ইভেন A.R. মল্লিক সাহেব পরে অর্থমন্ত্রী হয়েছেন।
তাহলে এই লেভেলের লোকগুলোকে দিয়ে বঙ্গবন্ধু চেষ্টা করেছেন এবং ডক্টর কুদরতে খুদা কমিশন করেছেন বিশ্ববিদ্যালয় 1961 সালে আইয়ুব খান শিক্ষকদের ক্ষমতা যখন খর্ব করলেন, শিক্ষকদের অধিকার যখন বঞ্চিত করলেন, তখন বঙ্গবন্ধু 64 সালে বলেছিলেন আমরা যদি কখনো ক্ষমতা যেতে পারি শিক্ষকদের অধিকারকে আমরা ফেরত দেবো, এবং বঙ্গবন্ধু স্বীকার করেছেন। 73 সালের আদেশ দিয়েছেন, অধ্যাদেশ অনুযায়ী 4টি বিশ্ববিদ্যালয় ক্ষমতা দিয়েছেন, শিক্ষকরা শিক্ষকদের কাজটি করবে। আজকে আমরা দেখছি যে আমাদের 4টা বিশ্ববিদ্যালয় তো এখনো, যদিও আমরা সিনেটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাষ্ট্র বিশ্ববিদ্যালয় আমরা চালাচ্ছি, সেটাকেও কিন্তু মনে হচ্ছে যেন সরকারের একটা মহল এটাকেও ভালোভাবে নিচ্ছে না। মনে হচ্ছে সরকারের ভিতরে থাকে একটা গ্রুপ। আমি শুনেন, যখন একসময় সামরিক অভ্যুত্থান হতো তখন পলাতক সেনাপ্রধান এবং আর্মির এক কতিপয় মুষ্টিমেয় লোকের জন্য সেনাবাহিনীকে বিপদে পরিচালিত করা হচ্ছে, এটার জন্য পুরো সেনাবাহিনী দায়ী না। ঠিক এখানেও কিন্তু আমরা মনে করি যে কয়েক লোকের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দেশপ্রেমিক এবং উনি অত্যন্ত শিক্ষক বান্ধব। আপনি জানেন যে বাংলা বিভাগের 2জন অধ্যাপক ছিলেন, প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামান জাতীয় অধ্যাপক, প্রফেসর রফিকুল ইসলাম স্যার বাংলার। আমরা যখন ইফতার পার্টিতে যেটা আমরা জুনিয়র ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী 2জন শিক্ষককে 2 পাশে বসে কিন্তু ইফতার করতেন, এবং শিক্ষার ব্যাপারেও ওনার খুবই আগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষক শিক্ষার্থীরা কোনো কিছু বললে উনি খুব আগ্রহ প্রকাশ করে থাকেন। আমরা দেখছি কোনো না কোনোভাবে একটা বিশেষ গোষ্ঠী কিন্তু এই শিক্ষকদেরকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে দূরে সরানোর চেষ্টা করছে। একটা জাতিতে যদি শিক্ষা ডেভেলপ না করে, সে জাতি কখনো ডেভেলপ করতে পারে না। আমি শুরু করবো এখান থেকে, স্যার আপনার আসবো এই বিষয় নিয়ে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্স এর কিছুক্ষণের মধ্যেই আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম পেনশন স্কিম বিতর্ক নিয়ে। আমাদের সঙ্গে 2জন অতিথি আছেন কাজী রিয়াজুল হক, আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। কাজী রিয়াজুল হক আসতে চাই, শিক্ষকদের স্বার্থ আসলে কতটা দেখা হলো এই জায়গাটায় স্যার? সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষকরা যেমন সমস্ত শিক্ষকরা তো সবচেয়ে শিক্ষিত ক্লাসটা সমাজের, দেশ গড়ার কারিগর তো বলবোই। সেই সাথে সাথে সরকারের বিজ্ঞ লোকগুলোই তো এখানে বসা, সরকার বলছে রাষ্ট্রের বিজ্ঞ লোকগুলো এখানে বসা। তারা সবাই যখন এখানে এই ব্যাপারে আলাপ আলোচনার একমত হয়েছে, তারা তাদের শুধুমাত্র তাদের নিজেদের সামান্য স্বার্থের জন্য না, সেটা একটা বৃহত্তর পার্সপেক্টিভে তারা একমত হতে পেরেছে। এই যে কোয়ালিশন যেটা হলো, ফেডারেশন হলো, বিশ্ববিদ্যালয় টিচার্স ফেডারেশন। তো সেই কারণে আমি মনে করি যে শিক্ষকদের প্রতি সরকার আরও অনেক বেশি সদয় হওয়া উচিত ছিল, আরও বেশি আন্তরিক হওয়া উচিত ছিল, এবং সবচেয়ে বড় কথা সরকার আরও বেশি অনেক আগে থেকে খোঁজখবর নেওয়া উচিত। উনি একটা কথা বলেছেন, একটা বিষয় কি বলবেন, খোঁজখবর না নিয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে? এটা আমরা তো জানি না কতটা খোঁজখবর নিয়েছে। এখন যেটা আমরা শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সাহেবের কাছে যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে সেরকম কোনো কনসালটেশন প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আলাপ করতে হবে। তো খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে, ধরেন সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এখন শিক্ষকরা, এবং শিক্ষকদের একটা মনের ভিতরে একটা বিষয় যে তারা বলছেন বারবার যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরটা 1 বছর পরে, আমাদেরটা কেন এখনই তাড়াহুড়ো করে বিদায় হলো? সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাদের একটা মুখোমুখি অবস্থান, সরকারের সিদ্ধান্তের সঙ্গে একটা মুখোমুখি অবস্থান। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, এই বিষয়টা হচ্ছে যে একটা ক্লাস, আমার কাছে মনে হচ্ছে যে একটা ক্লাস বোধহয় এরকম একটা অবস্থান সৃষ্টি করে দিয়েছে আর কি। তারা সবসময় একটা বিশেষ গ্রুপের সাথে একটা সরকারের একটা মুখোমুখি অবস্থান সৃষ্টি করার জন্য তারা এখানে কাজ করছে। এখনও একটা গ্রুপ সরকারের ভিতরে রয়েছে, সরকারের আশেপাশে রয়েছে, যেটা জাতির জন্য খুবই ডেঞ্জারাস। এদেরকে খুঁজে বের করতে হবে তারা দেশের স্বার্থ কতটুকু চায়। সরকারের কর্তা ব্যক্তিরা জানেন না, সরকারের কর্তা ব্যক্তিরা সরকার তো একটা ভেগ জিনিস, তাই না? একটা বিশাল ব্যাপার। সরকারের সর্বোচ্চ পর্যায়ে যিনি থাকেন, তো তার একার মাথায় কতটুকু রাখা সম্ভব হবে সেটা আমি জানি না, কারণ কতটুকু রাখতে পারেন। আমি যেটুকুন তাকে দেখেছি, শি ইজ ভেরি ম্যাটেরিয়াল, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, শি ইজ ভেরি শার্প, কিন্তু তারপরে তো একটা লিমিট থাকে, মানুষের একটা ক্যাপাসিটি তো আছে। আইনস্টাইনের একটা ক্যাপাসিটি ছিল, তাই না? তার বাইরে তো আইনস্টাইনও যেতে পারেনি। তো সেই কারণে উনি কতটা দেখতে পারবেন, কিন্তু ওনার আশেপাশে যারা আছে তারা তো এগুলোকে কীভাবে বাঁচাচ্ছে। যেমন উনি একটা কথা বলছিলেন যে বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এ তো এসে অনেক কিছুর মধ্যে নিজের চাকরি জীবনে কি করেছে সেগুলো এখন আস্তে আস্তে করে আসতেছে। এরকম বহু লোক আছে যারা আজকে বেগমপাড়াতে বাড়ি করছে, এখানে বাড়ি করেছে, ওখানে বাড়ি করেছে, মালয়েশিয়াতে বাড়ি করেছে। তো এরকম লোকজনগুলো রয়েছে আশেপাশে। তো এই লোকগুলোকে খুঁজে বের করে যতদিন পর্যন্ত না গভর্নমেন্ট একটা গুড গভর্নেন্স
এনশিওর করতে পারবে, সুশাসন এনশিওর করতে পারবে, এই লোকগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবে, এদের উপর যাতে জিম্মি হয়ে না থাকতে হয়। এবং এ ব্যাপারে যেটা উচিত সেটা হচ্ছে মন্ত্রীদের আরও অনেক বেশি, রাজনীতিবিদদের আমি কোনো দোষ দেই না, কারণ রাজনীতিবিদরা তো এগুলো করার কথা না, কিন্তু যেহেতু সরকারের এই পরিস্থিতিতে রাজনীতিবিদদের মোটামুটিভাবে তারা তাদের আমলাদের উপর ছেড়ে দিয়ে সচিবদের উপর সব ছেড়ে দিয়েছে, সচিবরা সব কিছু দেখাশোনা করছে, দে হ্যাভ বিকাম ডিপেন্ডেন্ট, তার তাদের অন্যান্য কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে। এটা ঠিক না, তাদেরকে আমাদের মতো দেশে তাদেরকে এতটা ছেড়ে দেওয়া ঠিক না। তাদের হাতে, তারা হচ্ছে দেশ পরিচালনার দায়িত্ব, তো জনগণ তাদেরকে দিয়েছে, তারা দেশ পরিচালনা করবে, আমলাদেরকে তো দেয়নি। আমলা তো একটা এলিট ক্লাস হিসেবে সেখানে গিয়েছে, সুবিধাবাদী ক্লাস হিসেবে সেখানে গেছে, নিজের স্বার্থে সেখানে গেছে, আর তারা তো অনেক ত্যাগ তিতিক্ষা পরিশ্রম জেল জুলুম সহ্য করে তারা ওই পর্যন্ত তারা গিয়েছে। তো দেশ তো তারা চালাবে, কিন্তু তারা তো সেইভাবে ধরছে না। এই জন্য তাদের উচিত একটা গুড গভর্নেন্স এনশিওর করার জন্য যতদিন করা, যদিও সরকার কিছু কিছু পলিসি নিয়েছে, প্রধানমন্ত্রী নিজের উদ্যোগে কিছু কিছু পলিসি নিয়েছে, শুদ্ধাচার পলিসি, সেদিন আপনাকে বলেছি শুদ্ধাচার পলিসি করেছে, কিন্তু সেগুলো ঠিক তেমনিভাবে ইফেক্টিভ হচ্ছে না। যারা কাজগুলো করবে তারা ঠিক সেইভাবে কাজ করতে পারছে না। গুরুত্বের তালিকায় ধরেন শিক্ষকরা কোথায়, এই জায়গায় কি বলবেন? কথা যখন বলে তখন আমরা সবাই বলি, আর সবাই বলে শিক্ষকরা যা গুরুত্ব দেয়, শিক্ষকরা তো সবার উপরে শিক্ষকদের স্থান, এই কথা তো অনস্বীকার্য। এই যে আমি একটু আগে বলছিলাম যে আমার কথা শুনবেন, আমার সন্তান তার টিচার কি বলেছে, স্কুল থেকে জানা হচ্ছে তার টিচার কি বলেছে, টিচার যদি ভুল বলে থাকে সে বলে না না তুমি ভুল বলছো, মাই টিচার ইজ রাইট। তো এরকম একটা যে ধারণা শিক্ষকদের বাচ্চাদের জন্ম থেকেই আর কি এরকম একটা ধারণা দিয়ে দেওয়া হয়, এবং এই ধারণাটা তো শিক্ষকরাই দেয়, কারণ শিক্ষকদের কাছেই তো তারা থাকে, শিক্ষকরাই তাদের দেয়। অনেক ধন্যবাদ নেজাউল ভাই। একটু জানতে চাই যে সরকারের যে আপনারা যে আন্দোলনে আছেন, এখন যিনি অর্থমন্ত্রী তিনি তো একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, আমি একটু জানতে চাই যে তার সঙ্গে আপনাদের কোনো কথাবার্তা এখন হয়েছে কিনা, 1 আর 2 নম্বর শিক্ষামন্ত্রী বা সরকারের ঊর্ধ্বতন কারোর সঙ্গে এই আন্দোলন, ধর্মঘট নিয়ে, পেনশন স্কিম নিয়ে কোনো কথা হয়েছে? যখন প্রজ্ঞাপনটা দিয়েছে তখন কিন্তু আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী যিনি আছেন নোফেল সাহেব, ওনার সাথে আমরা দেখা করেছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, উনি আমাদের দাবির কথা শুনেছেন, এবং উনি বলবেন উনি খুবই বললো যে এটা তো অর্থ মন্ত্রণালয় করেছে, আমি তো করি নাই, আমি আপনাদের ব্যাপারটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। এরপরে আমরা আবার ঠিক 1 মাস পরে আমরা আবার যখন আন্দোলনের কর্মসূচি, 1 মাস আগের কথা না, এটা হলো প্রথম দিকে একবারে যখন আপনার মার্চ মাসে যে ঘটনাটা ঘটলো, এপ্রিল মাসে আমরা ওনার সাথে দেখা করেছি, মানে শিক্ষামন্ত্রীর সাথে আপনাদের কথা হচ্ছে 1 মাস আগে। না, এরপরে গত 1 মাস আগে আমরা শিক্ষামন্ত্রীর সাথে ফেডারেশনে আমরা 5 জন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ফেডারেশনের প্রেসিডেন্ট, আমাদের শিক্ষক সমিতির ভাইস প্রেসিডেন্ট, আমাদের জয়েন্ট সেক্রেটারি সহ আমরা 5-6 জন আমরা দেখা করেছি। দেখা করার পর আমরা একটা স্মারকলিপি দিয়েছি যে আমাদের দাবিগুলো কি প্রত্যাহার করতে হবে। উনি আমাদের এটা শুনেছে, দেখেছেন। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে উনি একদিন আমাদের বলে তোমাদের দাবিটা কি একটু বলো তো, আমি ওনার সাথে বাই ফোন টেলিফোনে, এমনকি উনি বলছে একটা পাঠিয়ে দাও, সেটাও আমরা কথা বলেছি। আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সাথেও আমার কথা হয়েছে, যেটা ফেডারেশনের মহাসচিব, উনি বললো যে ঠিক আছে, আমি ব্যাপারটা আমরা দেখতেছি। ওনারা সবাই বলছে যে ব্যাপারটা দেখবে, এমনকি আমরা অনেক সংসদ সদস্যকে, অনেক সাংবাদিকদেরকেও, যাদেরকে যেখানে পেয়েছি যে আমাদের দাবিটা এই, আপনারা যেখান থেকে পারেন আমাদের পক্ষে একটু অবস্থান। এখন কি মনে হচ্ছে, দেখেছে? না, আমরা ওইরকম কোনো সদুত্তর পাই নাই, কারণ আমাদের বক্তব্য বলো যে ওনারা তো আমাদের সাথে, আমাদেরকে এত বড় কঠিন কর্মসূচিতে আমাদের যেতে হচ্ছে যে আমরা শিক্ষার্থীদের, আমারও তো মানে ছেলে মেয়ে পড়াশোনা করছে, একটা শিক্ষার্থী যখন তার পরীক্ষা বন্ধ হয়ে যায়, তার ক্লাস বন্ধ হয়ে যায়, আমরা করোনার সময় দেখেছি যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আমরা অনলাইন ক্লাস চালিয়ে, তারপর বিশেষ ক্লাস চালিয়ে আমরা সেশন জট মুক্ত করতে কি কোরিয়ান পরিশ্রম আমাদের করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি আপনাদের সঙ্গে আছেন? কোনটা? না, মাননীয় উপাচার্য আমরা জানিয়েছি, উনি যেহেতু প্রশাসনের অংশ, উনি একসময় তো আমাদের আন্দোলনের সাথে ছিলেন, বাট উনি সিম্প্যাথাইজ যে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যেটা করে, সব বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সাথেও আমাদের কথা হচ্ছে। ওনারা তো শিক্ষক ছিলেন, শিক্ষক সমিতির নেতৃত্ব দিয়েছেন, ওখান থেকে ওনারা এখানে এসেছেন। এখন যদি ওনারা সরকারের প্রশাসনে চলে গিয়েছেন, ওনারা তার ওই নেমে আসে আন্দোলন করতে পারে না। ওনাদেরকে আমরা ব্যাপারটা জানিয়েছি, আজকেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে একটা বিষয় একটু জিজ্ঞেস করেছে, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে শিক্ষকরা যখন পথে নামে তাদের দাবি দেওয়া নিয়ে, কেমন লাগে স্যার? বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ পর্যায়ের শিক্ষক আপনারা, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা তো এই জায়গায় যাওয়ার কথা না, আমরা তো ক্লাস পরীক্ষা বন্ধ করে এটা আমাদের জন্য খুব কষ্টের। আমরা তো ক্লাসরুমে থাকার কথা, আমরা রিসার্চ করার কথা, আমরা আমাদের রুমে থাকার কথা। এখন আমরা সেটা করে, আমরা এখন প্রতিদিন 1 ঘন্টা করে
কলাভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের চত্বরে, শাহজালাল বিশ্ববিদ্যালয় তাদের চত্বরে, রাজশাহী তাদের চত্বরে, চট্টগ্রাম তাদের চত্বরে, খুলনা তাদের চত্বরে, সবগুলো বিশ্ববিদ্যালয় 1 ঘন্টা করে কর্মবিরতি পালন করছে। আর শিক্ষকরা তাদের মনের ক্ষোভগুলো 1 ঘন্টার মানে আমরা কর্মবিরতির মাঝে 1 ঘন্টা রেখেছি যে আমরা আলোচনা করব, বক্তব্য রাখবো। এবং কালকে থেকেও আমাদের যে আপনার যে কর্মবিরতি সেখানের মধ্যেও আমরা 1 ঘন্টা রেখেছি যে শিক্ষকরা সেখানে আসবে, তাদের কথাগুলো বলবে। এমনকি মিডিয়াও আসে, মিডিয়াও যাচ্ছে সেখানে। মিডিয়াও কিন্তু আপনাদের মিডিয়ার বদলতে আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনার মিডিয়া আমাদের এই যে দাবিগুলো, আমাদের কষ্টগুলো আপনারা ভালোভাবে কিন্তু উপস্থাপন করেছেন। প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, আপনারা কিন্তু যথাযথভাবে প্রচার করার চেষ্টা করেছেন। কিন্তু আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আমরা ঠিকমতো বুঝাতে পারি, উনি আমাদের দাবি, কারণ উনি একজন শিক্ষক বান্ধব। প্রধানমন্ত্রীর সাথে আপনারা দেখা করতে চেয়েছেন বা না? আমরা আমাদেরকে ডাকলেই না আমরা যাব। আমরা তো নিজের থেকে তো আমাদের লাইন মিনিস্টার হলো শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের প্রতি সিম্পাথাইজ। উনি তো ব্যাপারটা জেনেছে, বলছে আমি বলবো, আপনারা আপনাদের দাবি 1 মাস আগে। এই মধ্যে আর ওনার সাথে আমাদের কথা হয় না। এই মধ্যে আমরা বারবার আলটিমেটাম দিয়ে আসছি। এর মধ্যে ঈদের বন্ধ চলে গেল, ঈদের আগেও আমরা কর্মসূচি দিয়েছি। কিন্তু ঈদের পরে আমরা এই যে মনে করেন যে এই যে 10 তারিখের পর থেকে এই যে আপনার দীর্ঘ গ্যাপের পরে কোরবানির ঈদ গেল, তারপর আমরা 24, 25, 26, 27 আমরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছি। পরীক্ষাগুলো আমরা আওতার বাইরে রেখেছি। একটা বিষয় একটু বলবেন স্যার, যে পেনশন মানে পেনশন স্কিমে আপনাদের অবস্থানটা কোথায় মনে হচ্ছে আপনাদের? আমরা মনে হয় এটা বৈষম্য তো হলোই আগেরটার চেয়ে এটা। তাছাড়া যদি বলা হচ্ছে যে সার্বজনীন করা হবে, তা সার্বজনীন করা হলে সেবক যেটা আসতেছে, আপনারা আগামী বছর আমাদের ওই জায়গায় নিয়ে যান। ওখানে যে ফ্যাসিলিটিস থাকবে ওনারা যেটা পাবে, আমরা তো দেশের বাইরে কেউ না, আমরাও সেটা নিব। আর একটা জিনিস আমরা বলবো যে আপনারা প্রশাসনের উপরে যাচ্ছেন না, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আপনারা না। আমাদের বক্তব্য হলো যে শিক্ষক আমরা স্বতন্ত্র বেতন স্কেল এই জন্যই চাচ্ছি যে যখনই বারবার আমরা ওনাদের সাথে আমরা যাব, ওনাদের সাথে আমরা থাকবো, এগুলো না করে যে জুডিশিয়ারিকে যেভাবে করেছেন আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কেল দিয়ে একটা বিরতি নিয়ে স্যার আপনার কাছে একটু এই বিষয় নিয়ে আসবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে আবারও ইনসাইড পলিটিক্সে। আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে আছে প্লাবন রহমান। কথা বলছিলাম পেনশন স্কিম বিতর্ক নিয়ে। কাজী রিয়াজুল হক আসতে চাই। সেটি হচ্ছে যে শিক্ষকরা যখন রাস্তায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং ক্লাস পরীক্ষার মতো বিষয়গুলো বন্ধ অনির্দিষ্টকালের জন্য, ধর্মঘটের ডাক দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? না, এটা তো একটা খুবই দুঃসংবাদ হলো, খারাপ সংবাদ এবং খারাপ ইঙ্গিত এর ভিতরে রয়েছে। কারণ হচ্ছে যে আমাদের এমনি লেখাপড়ার মান তো একদমই ভালো না। তো তারপরেও আমাদের শিক্ষকরা যদি ক্লাস বন্ধ করে দেন, তাহলে আমাদের যে প্রোডাক্টটা বেরোবে সেই প্রোডাক্টটা কী বেরোবে? এই যে বর্তমানে এই প্রতিযোগিতামূলক বিশ্বে তো তারা তো কোনো জায়গায় টিকতে পারবে না, কোনো জায়গায় কিছু করতে পারবে না। এটা তো জাতির জন্য একটা বিরাট বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আর সবচেয়ে বড় কথা, শিক্ষকদেরকে আমরা রাস্তায় দেখতে চাই না, শিক্ষকদেরকে আমরা আন্দোলনে দেখতে চাই না। শিক্ষকদের যে জায়গা আছে সেই জায়গাতেই আমরা দেখতে চাই। এমন কোনো পরিবেশ যাতে কেউ সৃষ্টি না করে দেয়, এবং বিষয়টা যদি মাননীয় প্রধানমন্ত্রীর গোচরে তারা সঠিকভাবে না নিয়ে আসে, এটা যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা একটা মিট করতে পারে, দেখা করতে পারে, তাহলে তাদের অর্ধেক পাওয়া হয়ে যায়, এটা আমি মনে করি। এবং উনি যেটা বলবেন বুঝে শুনে আলাপ আলোচনা করে, উনি যেটা বলবেন বুঝে শুনে বলবেন। উনি তো হোমওয়ার্ক করে আসেন, হোমওয়ার্ক করে আসবেন, বুঝে শুনে বলবেন, এবং পর্যায়ক্রমে শিক্ষকদের সমস্যাগুলো বা যে বৈষম্যগুলো আছে বৈষম্যগুলো দূরীকরণের জন্য উনি চেষ্টা করবেন। এই মিটিংটা যদি করতে পারতেন, সেই মিটিংটি করতে পারছেন, যেটা আমরা ওনার কথা হয়তো বুঝতে পারলাম, সেই মিটিংটা করার জন্য একটা গ্যাপ সৃষ্টি করে রাখা হয়েছে। যে পিএসএমকে বলেছি, তারপর এত সময় লাগছে, আমাদের দেখা করতে পারছি না। শিক্ষামন্ত্রী পর্যন্ত শিক্ষামন্ত্রী যে মেইন, আমি মানে ফর্মালি বলছি, অ্যাজ অ্যান অর্গানাইজেশন, অ্যাজ এ অ্যাসোসিয়েশন, দে ক্যান ডাইরেক্টলি অ্যাপ্রোচ দ্য প্রাইভেট সেক্রেটারি। তাকে অ্যাপ্রোচ করবে, প্রাইভেট সেক্রেটারি উইল টক টু দ্য প্রাইম মিনিস্টার, দ্যাটস আর জব। কারণ তার তো কোনো ভায়া মিডিয়া নাই, তার ওই বসের মধ্যে। কিন্তু মাঝখান তো অন্য বসে সে ইন্টারফেয়ার করে তাদেরকে। মনে হয় যে নাইস গার্ল, ভেরি গুড মেয়ে, আমি ব্যক্তিগতভাবে চিনি, আর উনি তো চিনেন, ওনার ছাত্রী, ডিপার্টমেন্টের ছাত্রী। কিন্তু এই কারা এসে এই যে গ্যাপটা সৃষ্টি করে দিচ্ছে, দ্যাট ইজ সামথিং টু বি ডিসাইডেড। এই গ্যাপটা কিন্তু 74 সালে আমাদের হয়েছে, 74-75 হয়েছিল, তার পরিণতি কিন্তু জাতিকে দিতে হয়েছে এত বছর, তাই না? জাতিকে দিতে হয়েছে। তো এই ব্যাপারে আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা, এই মেসেজগুলো ওরা সঠিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বুয়েট মাঝে মধ্যে অস্থির হয়ে যায়, যেটা খুব বেশি আগে দেখা যায়নি। রিসেন্ট 1-2 বছর 3 বছরের মধ্যে বুয়েট বেশ কয়েকবার অস্থির হয়েছে নানা কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা, শিক্ষকদের এই বাস্তবতা, একটা বড় অংশের শিক্ষার্থীরা
প্রতি বছর বিদেশে চলে যাচ্ছে। এই যে ধরেন অস্থিরতা শিক্ষকদের সঙ্গে যেটি হচ্ছে, এগুলো আসলে কি বার্তা দিচ্ছে সামনের শিক্ষাঙ্গনের জন্য? শিক্ষাঙ্গন এটা গোটা জাতির জন্য একটা কঠিন বার্তা হচ্ছে আর কি। গোটা জাতিকেই একটা, আমি মনে করি শুধু শিক্ষাঙ্গন না, শিক্ষাঙ্গন থেকে যে বার্তাটা যাবে, শিক্ষাঙ্গনকে আমরা যেভাবে মূল্যায়ন করব এবং তারা যেভাবে কাজকর্ম করে, তারপরে তো একটা জাতি দাঁড়িয়ে আছে আর কি, তাই না? ওরাই তো শিক্ষা নিয়ে ওরা তো যাবে, দেশে কাজ করবে, বিদেশে কাজ করবে, বিদেশে প্রতিযোগিতামূলকভাবে টিকতে হবে। সেখানে তার মুখ দেখে চাকরি দেবে না, কার ছেলে কার মেয়ে, তারা তো প্রতিযোগিতাকে সেখানে টিকতে হবে। তো এটা তো একটা খুব খারাপ বার্তা দেশের জন্য। সরকারের টাকায় পড়ে সে তো সরকারকে সার্ভিস দিতে পারছে না, চলে যাচ্ছে বিদেশে। এক্স্যাক্টলি, তো সরকারের এবং টাকায় পড়ছে, সেই হলে থাকছে। এক্স্যাক্টলি, সরকারের টাকায় পড়ছে। একটা ছেলের পিছনে কি পরিমাণ টাকা খরচ হয় দেখেন, পার্টিকুলারলি বুয়েটের কথা যদি আপনি চিন্তা করেন, বুয়েটের একটা বাচ্চার পিছনে কি পরিমাণ, সে কয় টাকা দেয় বেতন, তাই না? দিস ইজ নাথিং। তো একটা বুয়েটে ধরেন, একটা মেডিকেলে ধরেন, ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্রের কথা দেখেন, সেই ছেলেটাকে আমি এত টাকা পয়সা খরচ করে টাকাটা কিন্তু পানিতে ফেলে দিলাম। ও তো সেবা করে যে ওই দেশকে, আর ওই দেশও তো মেধার জন্য ধরে রাখার জন্য কোনো রকম চেষ্টা দেখেন, মানে না, সেই ধরে রাখার জন্য চেষ্টা থাকতে হবে, সেরকম না করতে পারলে তো থাকবে না। জি স্যার, একটু আমরা শেষের দিকে খুব বেশি সময় হতে পাবো না, একটু জানতে চাই আসলে আপনাদের পরবর্তী করণীয় কি, এক আর 2 নম্বর হচ্ছে যে এটি যদি বাস্তবায়ন শেষ পর্যন্ত করে ফেলে, কাল থেকে তো কার্যকর হচ্ছে, এটি কার্যকর হচ্ছে না সেটা এখন বলে নাই, সেই জায়গা থেকে আপনারা কি করছেন আসলে, পরিণতি কি? আমরা শিক্ষকরা নৈতিক জায়গা থেকে আমরা সরব না, এবং শিক্ষকরা আমাদের নৈতিকতা হলো সবচেয়ে বড় বিজয়। এমনকি আমাদের মাননীয়, আমি তো বারবারই বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আমরা বোঝাতে পারি, তাহলে আমাদের দাবিটা, যথাযথ দাবিটা উনি পূরণ করবেন, এমনকি আমরা অচিরেই আমরা ক্লাসে ফেরত আসতে পারবো বলে আমরা মনে করি। এই জায়গায় আরেকটা প্রশ্ন রাখতেই হয় আমাকে, সেটি হচ্ছে যে আপনাদের কাছে কি আপনাদের আন্দোলন দাবি দেওয়া বড় নাকি ক্লাস পরীক্ষা বড়? আমাদের তো প্রথমত আমরা আত্মমর্যাদা থাকলে না আমরা ক্লাস পরীক্ষাতে যাব। আমার আত্মমর্যাদাই নেই, আপনি আমাকে যা ইচ্ছে তাই ব্যবহার করবেন, তারপরে যে আমি কীভাবে মেরুদণ্ড দাঁড় করিয়ে আমি আমার ছাত্রদের সামনে যাব? এই শিক্ষার্থীরাই তো আগামী দিনে শিক্ষক হবে, এই শিক্ষার্থীরাই তো আগামী দিনে সরকারি কর্মকর্তা হবে। তখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লিন্টন যখন ক্ষমতা আসছিল, তখন উনি অর্থনৈতিক খুব খারাপ অবস্থা ছিল, স্যারও ভালো করে জানেন। তখন উনি 10 জন অর্থনীতিবিদের মধ্যে 8 জন শিক্ষকরা ডেকেছেন যে আপনারা আগামী 6 মাসের মধ্যে আমার অর্থনীতি ঠিক করে দেন। 2 জন সরকারি কর্মকর্তা ছিল। আমাদের 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আইআর প্রতিষ্ঠিত হয়েছিল। অত্যন্ত মেধাবী শিক্ষকরা সেখানে আছেন। এই যে শিক্ষার ব্যাপারে যখন শিক্ষার সিলেবাস হয়, আপনাদের 2 বার আগে আমাদের নাহিদ সাহেব ছিলেন, পরে দীপুমণি আপা ছিলেন, আমাদের কয়জন শিক্ষকরা সেখানে ডাকা হয়েছে, 1-2 জনকে কমিটিতে রাখা হয়, 1-2জনকে ইমপ্লিমেন্ট। এখন এটা হলো যে সরকারের ভিতরে একটা গ্রুপ থাকে, তারা সব জানেন না, কিন্তু আপনাকে মনে হয় যে ধীরে ধীরে শিক্ষক শ্রেণীটা দুর্বল হয়ে গেছে? অবশ্যই দুর্বল হয়ে গেছে। আপনার যদি মেধাবীদেরকে তার মেধার জায়গাটাকে আপনার সুযোগ না দেন, তাহলে অদূর ভবিষ্যতে মেধাবীরা এই দেশে থাকবে না। আজকে বুয়েটের একজন শিক্ষক আমাকে বলেছে যে এইভাবে যদি আন্দোলন করতে হয়, আমাদের বুয়েটের সবাই আমরা মালয়েশিয়া, আমরা আশেপাশের দেশে আমরা চাকরি নিয়ে চলে যাব। তো এটা শুনতে খারাপ লাগে না? এটা তো একই জিনিসটা আমার বিশ্ববিদ্যালয় হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, অন্যান্য বিশ্ববিদ্যালয়। আমরা সেটা চাই না। দেশটাকে আমরা ভালোবাসি। 52-53 বছরের দেশ, একটা জায়গায় দেশটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিয়ে গিয়েছে। আমাদের আজকে আমরা কৃষিতে আমরা কত সফলতা অর্জন করছি, আমাদের বিজ্ঞানীরা, আমাদের কৃষিবিদরা, আমাদের শিক্ষার্থীরাই তো করেছে, তাই না? আমরা উদ্ভাবনী অনেক কিছু করতে পারি। আমরা কিন্তু শিক্ষার বাজেটটা কোথায়? আপনি দেখেন কোরিয়াতে 4% বাজেট দেওয়া রিসার্চ করার জন্য। আমরা আজকে রিসার্চের জন্য তো আমরা সে টাকাটা পাচ্ছি না। 2% শিক্ষার বাজেটটাকে আর বাড়ানো উচিত না? তো সব জায়গা থেকে আপনি মানে কাটিং করে 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 আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে আসছে, আমরা যার সাথে শিক্ষকতা করছি আর যাচ্ছে। আমরা আবার বলা হচ্ছে যে আমরা র্যাঙ্কিং বাড়ান। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে 554তম পজিশনে চলে আসছে। আমরা অনেকগুলো কাজ করছি, আমরা আরও সুযোগ সুবিধা পাই। ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে 200-তে চলে আসবে, আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে আরও সামনে চলে আসবে। কারণ আমাদের মেধাবী শিক্ষক আছে। আমাদের শিক্ষকরা আজকে অস্ট্রেলিয়াতে যান, প্রায় 100-র মতো আমাদের ফ্যাকাল্টি আছে যারা শিক্ষকতা করছে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান, ইংল্যান্ডে যান, কদিন পর পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে আছি, আমাদের প্রতিটা সিন্ডিকেটের 4-5 করে রেজিগনেশন দিয়ে যাচ্ছে। এটা অন্য বিশ্ববিদ্যালয় একই কাজ করছে, সারা সুযোগ পেয়ে যাচ্ছে। কি করবেন? তা আমরা যদি সুযোগগুলো না দিই, কোনোভাবেই মেধাবীদেরকে ধরে রাখতে পারবেন না। আর এই সমস্ত অবস্থা দেখলে মানে আমাদের দরকার নেই। আমাদের আন্দোলন করতে হবে, আমাদের বক্তৃতা দিতে হবে, আমাদেরকে বিবৃতি দিতে হবে, আমাদের অবস্থান ধর্মঘট করতে হবে, তাইলে আর শিক্ষার্থীরা কিন্তু এইভাবে আসবে না। আমরা সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা আশা করবো যে মাননীয় প্রধানমন্ত্রীর যদি আমাদের দাবিটা ওনার কাছে যায় এবং উনি যদি আমাদের ডাকেন, উনি শুনলে আমরা আশা করবো যে আমাদের দাবিটা পূর্ণ হবে। জি, কাজী রিয়াজুল হক। আমি এই কথাই বলবো
যে যেভাবেই হোক মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের থেকে দপ্তর থেকে ডাকা হোক অথবা কার্যালয় থেকে ডাকা হোক অথবা অন্য নিজেরাই যাক, ওনাদের একটা মিটিং হওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রী। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি ওনাদের একটা মিটিং হয় তাহলে ওই মিটিংয়েই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং ছাত্ররা ওনারা ক্লাসে মানে ক্লাসে ফিরে যাবেন, এই কর্মবিরতি প্রত্যাহার করবেন, ক্লাসে ফিরে যাবেন এবং লেখাপড়ার পরিবেশটা হবে। তো এখন আমাদের সেইটি আমাদের প্রত্যাশা থাকলো। স্যার, আপনার মনে হয় যে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকরা আন্দোলনে থাকবেন? না, এইটা তো আত্মমর্যাদা হচ্ছে জাতিটা তো সবচেয়ে বড়, প্রত্যেকটা মানুষের আত্মমর্যাদা আছে। এই ডিগনিটিটা আমাদের গঠনতন্ত্র কনস্টিটিউশনের একটা বিষয়, ডিগনিটি, হিউম্যান ডিগনিটি। তা ডিগনিটি সবাই আছে, থাকতে হবে। তো কিন্তু তার চেয়ে তো বড় হচ্ছে যে আমাদের দেশটাকে টিকিয়ে রাখা, এই ক্লাসগুলোকে, ইউনিভার্সিটিগুলোকে, বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখা, এই ছাত্রদেরকে মানুষ করা, সেটা বড় দায়িত্ব। অতএব আমি মনে করি যে ওই আত্মমর্যাদার কথাটা এখানে চলে যাবে না, কারণ প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী, শি ইজ হেড অফ দ্য গভর্নমেন্ট। ওনাদের দে শুড গো অ্যান্ড অ্যাপ্রোচ হার এবং মিট করার জন্য চেষ্টা করে তার সাথে কথা বললে এই সমস্যার সমাধান হবে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ রাত আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।